এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদ আলম। স্যার, আপনাকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই জানতে চাই, আওয়ামী লীগের নানান ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনের মুখে নানান লোকের হতাহতের পাশাপাশি গত 15 বছর ধরে গুম খুন রয়েছে, অনিয়ম দুর্নীতি রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে খুব বেশি অনুশোচনা আমরা তাদের চোখে দেখতে পাচ্ছি না বা তাদের কণ্ঠে। এই বিষয়টাকে আপনি কি করে দেখছেন? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আমাকে কারেক্ট করার জন্য ধন্যবাদ। গত 17 বছরে আমরা যে রাজনীতির নামে যে অপরাজনীতি আমরা দেখেছি, জি। আমরা আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট কাঠামো দেশে তৈরি করতে দেখেছি, আমরা যে ইলেকশন এবং ভোটিং যে রাজনীতি বলে কিছু আছে বাংলাদেশের গণতন্ত্রের, আমরা জানি গণতন্ত্রের একটি পূর্ব শর্ত হচ্ছে ইলেকশন ব্যবস্থা। সেই ইলেকশন ব্যবস্থার ডিস্ট্রাকশন আমরা দেখেছি। হিউম্যান রাইটস একটি গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। সেখানে মানুষকে মানে অবর্ণনীয় অসংখ্য মানুষকে গুম, হয়রানি এবং হত্যা, এবং সর্বশেষ জুলাই এবং আগস্টে যে গণহত্যা, যেটা আমি বলি যে রাষ্ট্র পাকিস্তানের যে 1971-এর পরে সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত হয়েছে এই 2024। জি। এই সবগুলো দায়ভার কিন্তু আওয়ামী লীগের উপরই বর্তায়, এবং আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল যার একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, সেই ইতিহাস পুরোপুরি ম্লান আজকে। এবং এই রাজনৈতিক দলের যে আজকের যে অ্যাক্টিভিটিস গুলো, তারা যে আবারও মাঠে নামার যে পায়তারা বা আবারও মাঠে নামছে, এটা মূলত হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিপ্লব পরবর্তী পদক্ষেপগুলো দেরি করার কারণে, এবং এই এই যারা এই কর্মকাণ্ড করেছে, এবং বিশেষ করে গণহত্যা এবং ইলেকশন থেকে শুরু করে ম্যানিপুলেশন থেকে শুরু করে গণতান্ত্রিক ব্যবস্থাকে হুমকিতে ফেলার কারণে, যে তাদের জন্য যে তাদের যে তারা যে দোষী, এই জি। দোষ এবং এই পেনাল্টি তাদেরকে বিচারের আওতায় না আনার কারণে মনে হচ্ছে যে আমার এই অপরাজনীতি এখন আবার শুরু করেছে আওয়ামী লীগ। জি। কিন্তু বিচারের আওতায় কেন আনা হচ্ছে না? এই সরকার তো বলেছিল যে সবকিছুর বিচার করা হবে, কিন্তু সেটা খুব একটা কেন চোখে পড়ছে না আমাদের বা আপনাদের? এখানে আসলে বিপ্লব গণ অভ্যুত্থান পরবর্তীতে সরকারটি সেটার রূপরেখা বা সেটা কি, এটাকে আসলে গণ অভ্যুত্থান পরবর্তী একটা বিপ্লবী সরকারের যে আশঙ্কা আমাদের মাঝখানে ছিল, সে জায়গাতে একটা বিশাল জাতীয় ঐক্য দরকার ছিল আমার কাছে মনে হয়। কিন্তু বিপ্লব পরবর্তী সময়, বিপ্লবের পূর্বের যে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে এখানে হটাতে পেরেছি, সেই পরবর্তী সময়ে এই যে জাতীয় ঐক্যটি, বিশেষ করে ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে যে সরকারটি পরিবর্তন হয়েছে, এবং যে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করতে পেরেছি, সেখানে রাজনৈতিক দলগুলোর যে অখণ্ড সমর্থন, বিশেষ করে গত 17 বছরে যে অপরাজনীতি গুলো হয়েছে, সেটার জি। ব্যাপারে যে জাতীয় ঐক্য এবং জাতীয় ঐক্যমত্যের অভাবের কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই সুযোগটি তৈরি হয়েছে আওয়ামী লীগের জন্য, এবং তারা দেশের বাইরে বসে এবং দেশের ভিতরে বসে যে বিশৃঙ্খলা এবং অস্থিতিকর পরিবেশ তৈরি করার পায় তারা চালাচ্ছে, এবং দেশের বাইরে বসে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং দেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, বিশেষ করে সামাজিক মিডিয়াতে আমরা দেখেছি যে ইউটিউবে, তারপর হচ্ছে যে এক্স টুইটারে এবং ফেসবুকে, তারা এই অপরাজনীতি এখনো চালিয়ে যাচ্ছে। বিকজ অফ, আমরা এটা বলতে পারি যে তাদের যে বিচারের আওতায় না আনতে পারা, এবং বিচার ব্যবস্থায় যারা দোষী, বিশেষ করে গত 17 বছরের যে নির্যাতন আমরা দেখেছি, সেটার পরিপূর্ণ বিচার না হওয়ার কারণে আমার কাছে মনে হয় যে এটি সংগঠিত হচ্ছে বর্তমানে। জি। রাজনীতিবিদরা, এমনকি বিএনপির অনেকেই মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয়, জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করে দেবে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনে। তাহলে তাদের বিচার কিভাবে হবে? রাজনীতির মাঠে আওয়ামী লীগের ফিরে আসাটা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? প্রথমত আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আওয়ামী লীগ কি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে কিনা, আওয়ামী লীগ কি জনগণের ভোটের এই ব্যবস্থাতে বিশ্বাস করে কিনা, আওয়ামী লীগ কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এই কাঠামোতে বিশ্বাস করে কিনা, আওয়ামী লীগ কি বহুদলীয় গণতান্ত্রিক যে ঐতিহ্য, যে কালচার, এগুলোতে বিশ্বাস করে কিনা। এই জিনিসগুলোকে আসলে আমাদের যারা বর্তমানে বিরোধী দল, যারা এই ধরনের কথাগুলো বলছে, তাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আসলে আওয়ামী লীগ কি এই রাজনৈতিক যে কর্মকাণ্ড, যে গণতান্ত্রিক যে কালচার, এই কালচার গুলোতে আওয়ামী লীগ কতটুকু দায়িত্ব পালন করেছে গত 17 বছর? আমরা দেখেছি তিনটি রিগিং ইলেকশন, তিনটি মানুষের যে ভোটাধিকার, আজকে যে তরুণ প্রজন্ম যারা প্রায় গত 15 বছর ধরে ভোট দিতে পারেন না, এবং আওয়ামী লীগের যে ইভেন যারা আওয়ামী লীগ করে, তারাও তো গত 15, 16, 17 বছর তিনটি ইলেকশনে কোনো ভোট দেয়নি। সো ভোটারলেস ইলেকশন কন্ডাক্ট করা, এবং যেটা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ, সেই গণতন্ত্রে যে পার্টি বিশ্বাস করে না, তার গণতান্ত্রিক রাজনীতি করার অধিকারের প্রশ্ন আসবে কেন? এটা আমার কাছে পুরোপুরি ভাবে অবান্তর মনে হয়। জি।
রাজনৈতিক পুনর্বাসন এবং বা আবারও পুনরায় রাজনীতিতে ফিরে আসার জন্য আওয়ামী লীগের এখন কি করা উচিত বলে মনে করেন? কারণ তাদের তো একটা বড় সমর্থক গ্রুপ রয়েছে দেশে। তারা কি মানুষের আস্থা ফিরে পাবে বা সেই প্রক্রিয়াটা কি ধরনের হতে পারে বলে মনে করেন? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে গণহত্যাটা গত জুলাই মাসে সংঘটিত হয়েছে, এটার নজির আমরা পৃথিবীর ইতিহাসে যদি ইজিপ্টের দিকে দেখতে পাই, যখন ইজিপ্টে সিসি ক্ষমতায় আসে, মুরসির সমর্থকদের উপর এভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, মানে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের এখানেও প্রায় 3,000 মতো মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছেন, এবং প্রায় 35,000-এরও বেশি আহত হয়েছেন। এই বিশাল সংখ্যক মানুষকে হত্যা করার পরও যে একটি রাজনৈতিক দল, তাদের কোনো প্রায়শ্চিত্ত বা তাদের কোনো দায় নেওয়ার কোনো কালচার আমি দেখতে পাইনি। তারা গত 17 বছরে যে দুর্নীতি বা দেশ থেকে টাকা পাচার, এগুলোর তো কোনো তারা এখন পর্যন্ত তাদের মধ্যে আমি কোনো রিপেন্টেন্স বা অনুশোচনা দেখতে পাইনি। কোনো দল থেকে কোনো দায় নিয়ে কোনো বক্তব্য আমরা দেখতে পাই না। এটার মূল যদি তারা এই জিনিসগুলোকে যদি তাদেরকে দায়বদ্ধ করা না যায়, তাহলে পুনরায় তারা একই অপরাজনীতি বাংলাদেশে আবারও শুরু করতে পারবে। তো আমার কাছে মনে হয় এই এই অপরাজনীতি রুখে দেওয়ার জন্য আমাদের ইস্পাত কঠিন জাতীয় ঐক্য খুব দরকার। আমাদের এই ছাত্র জনতার যে আত্মত্যাগ, এই আত্মত্যাগকে কোনোভাবে ম্লান হতে দেওয়া যাবে না। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এই পরিবারগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে যদি আমরা যারা এই অপকর্ম এবং এই হত্যার রাজনীতি, যেটা আমরা পৃথিবীর ইতিহাসে প্যালেস্তাইনে ঘটেছে, আমরা দেখেছি কাশ্মীরে ঘটেছে, যেটা ইজিপ্টে ঘটেছে, এই ধরনের গণহত্যার চিত্র বাংলাদেশে আমরা 71 পরে এই প্রথম 24-এ দেখলাম। এত বড় গণহত্যার পরেও যদি তাদেরকে আমরা দায়বদ্ধ করতে না পারি, তাহলে ভবিষ্যতেও আমরা একই জিনিসের পুনরাবৃত্তি দেখতে পারি। সো এটা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে পারবে। আমি বলি নাই যে আওয়ামী লীগের সকলেই এই অপকর্মের জন্য দায়ী, কিন্তু যারা মূল হোতা এবং যারা নির্দেশদাতা এবং যারা আমরা দেখেছি যে পুলিশ বাহিনীর সাথে সাথে রাস্তায় নেমে জনগণের উপর গুলি করেছে, প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে জনগণকে হত্যা করেছে, তাদেরকে যদি আমরা বিচারের আওতায় আনতে না পারি, এবং যারা এই রাজনীতির দোষর ছিল তাদেরকে যদি অ্যাটলিস্ট আমরা বিচারের আওতায় না আনতে পারি, তাহলে একই কালচারের পুনরাবৃত্তি বাংলার জনগণকে আবারও দেখতে হতে পারে। তো আমার কাছে মনে হয় এই ব্যাপারে কোনো আপোষ নয়, এবং একজন আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বরং একজন সাধারণ জনগণ হিসেবে বলতে পারি, এটা আমাদের শহীদদের প্রতি এক ধরনের অবমাননা হবে যদি আমরা এটা না করতে পারি। জি, এবং এটা করার জন্য জাতীয় ঐক্যের প্রতি আপনি গুরুত্ব দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা পতনের 6 মাস পার হতে চলল, এরপরে সে কি জাতীয় ঐক্য কোনোভাবে আর গঠিত হবে বলে মনে করেন? কারণ এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের এজেন্ডাগুলো সামনে আনছে। বিএনপি নির্বাচন চাইছে, দ্রুততম সময়ে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, আর বর্তমান সরকার নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, আমরা জানি যে ঢাকা শহরে প্রতিদিন কোথাও না কোথাও কেউ না কেউ কোনো না কোনো ধরনের ইস্যু নিয়ে তারা আন্দোলন করছে, নানা ধরনের দাবি দাওয়া তারা তুলছে। কিভাবে সম্ভব জাতীয় ঐক্য তৈরি করা, যেটা আসলে খুব দরকার ছিল বলছেন আপনি? এখানে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে মিডিয়া, এবং হচ্ছে যে পাবলিক ইন্টেলেকচুয়াল, এবং হচ্ছে যে এই সাংস্কৃতিক কর্মী, যারা এই বিষয়গুলো বারবার তুলে ধরবেন। আমাদের এই জুলাই আগস্ট পরবর্তী সময় মাত্র 5 মাস বা 6 মাস অতিক্রান্ত হয় না, কিন্তু এখনই আমরা এই বিপ্লবের যে রক্তপাত এবং বিপ্লবের যে শহীদ এবং আহত পরিবারগুলোকে ভুলতে বসেছি, এবং তাদের যে আত্মত্যাগকে ভুলতে বসেছি। এই কারণে এবং আহত যারা, তারা সুচিকিৎসার জন্য তারা রাজপথে আন্দোলন করছেন, তারা যমুনা ঘেরাও করছেন, এগুলো বা কেন হচ্ছে? যারা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়ার কথা এই আন্দোলনে, যারা আহত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, তারা কেন সুচিকিৎসা পাচ্ছে না? তাদেরকে কেন রাজপথে আন্দোলন করতে হয়? এটা অন্তর্বর্তীকালীন সরকারের আসলে প্রায়োরিটি ঠিক করা উচিত। তারা সবগুলো কাজ করতে পারবে না আমারও কাছে মনে হয়, কিন্তু যেটা একদমই নয় এবং সেই কাজগুলো তারা অবশ্যই করতে হবে। না হলে অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্ষমতায় আসা, যেখানে নিরঙ্কুশ জনসমর্থন ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লব পরবর্তী একটা গণ অভ্যুত্থানের যে সরকার, এটার প্রতি একটা বিপুল মানুষের কিন্তু আস্থা ছিল। তো প্রথম একটা ম্যান্ডেট ছিল তাদের এই হত্যাকারীদের বিচার, এবং যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা ব্যবস্থা করা। আমার কাছে মনে হয় প্রায়োরিটি বেসিসে, এবং পরবর্তী ধাপে আসবে রাজনৈতিক সংস্কার এবং ইলেকশন। সো প্রায়োরিটি বেসিসে এই কাজগুলো করা দরকার। আমাদের কাছে মনে হয় যে রুটিন ওয়ার্ক বা ডেভেলপমেন্ট ওয়ার্কস গুলো এখনই প্রায়োরিটি না দিয়ে বরং এই কাজগুলো করা অত্যন্ত জাতীয় ঐক্য তৈরি করার জন্য অত্যন্ত দরকার। আর জাতীয় ঐক্য তৈরি করার জন্য আমি যেটা বললাম, মিডিয়া এবং এই যে আমাদের জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন পাবলিক প্লেস গুলোতে এগুলো বেশি বেশি প্রচার করা দরকার। এই শহীদদেরকে আমরা কোনোভাবেই ভুলা যাবে না। এই স্মৃতিগুলো যাতে পুনরায় লাইভ হয়ে ওঠে, পুনরায় জীবন্ত হয়ে ওঠে, সেই কাজগুলো আমার কাছে মনে হয় মিডিয়া করে তুলবে। এবং তাহলেই রাজনৈতিক দলগুলো তাদের যে বিভেদ বা ভোটের রাজনীতি বা ভবিষ্যতে ক্ষমতায় আসার যে লোক এবং ব্যালট বক্সে তাদের যে
প্রচুর মানুষ তাদের পক্ষে ভোট দেবে, এই আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে বা রাজনৈতিক লোভ করতে বাদ দিয়ে একটা এই যে বিপ্লবকে সমন্বিত করার যে উপলব্ধি তাদের মধ্যে তৈরি হবে, আমার কাছে মনে হয় তাহলেই আমরা এই ঐক্যকে তৈরি করতে পারবো। আমার কাছে জি, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমর্থকদের চোরাগোপ্তা মিছিল আমরা দেখতে পাই বা দেয়াল লিখন দেখা যাচ্ছে, বিভিন্ন দেয়ালে তারা জয় বাংলা লিখছে। সরকার কি এক্ষেত্রে নমনীয় আচরণ করছে বলে মনে করেন? এখানে আসলে যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে জুলাই পরবর্তী সময়ে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীতে কিছুটা যেটা পুনর্গঠনে কিছুটা জটিলতা তৈরি হয়েছে আমরা জানি, এবং আমাদের এজেন্সিগুলো যেগুলো হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলো বা আমাদের যে এই এজেন্সিগুলোরও কিছুটা দুর্বলতা আমরা জানি, যেটা পুনর্গঠনের ক্ষেত্রে সমস্যা ফেস করছে দেশ। তো এটা আমার কাছে মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার অত্যন্ত এবং আমাদের প্রধান উপদেষ্টার অত্যন্ত দ্রুততার সাথে এটা পুনর্গঠন করে এই জিনিসগুলো জোরদার করা দরকার, এবং আমাদের এই বাহিনীগুলো আইন শৃঙ্খলা বাহিনীগুলোর যে কার্যক্রম এই জিনিসগুলো যাতে রোধ করা যায়, যেসব জায়গায় এসবগুলো ঘটছে এবং যাদেরকে এখনো ধরা সম্ভব হয় না তাদেরকে ট্র্যাক করা, এবং যাদের হাতে এখন অস্ত্র আছে সেই অস্ত্রগুলো উদ্ধার করা, এবং যারা আমি শেষ করব একটা ছোট প্রশ্ন, ছোট উত্তর নিতে চাই আপনার কাছ থেকে। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হলে কূটনৈতিক চাপ বাড়তে পারে, এমন কোন শঙ্কা রয়েছে বলে কি মনে করেন আপনি? না, সেটা কূটনৈতিক ভাবে আমাদেরকে মনে হয় মোকাবেলা করতে হবে। আমরা যে আওয়ামী লীগের যে গণহত্যার বিচার সেই বিষয়গুলোকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তুলে ধরতে হবে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালিতে এবং জার্মানিতে ফ্যাসিস্টদের এগেইনস্টে একটা ঐক্য তৈরি হয়েছিল এবং সেই বিচার ব্যবস্থার একটা স্ট্যান্ডার্ড স্থাপিত হয়েছে। আমরা কেন আওয়ামী লীগের ক্ষেত্রে একই কাঠামো তৈরি করতে পারবো না? তো আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আমাদেরও একই মেসেজ দিতে হবে যে এটা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না, যে গণহত্যা তার দেশের জনগণের উপর চালায়, এবং যে এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাতে যে দল বিশ্বাস করে না সে দলের রাজনৈতিক অধিকারের প্রশ্ন আসবে কেন? সে দল তো অবশ্যই নিষিদ্ধ না হলে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড অবশ্যই আপাতত এই বিচার না হওয়া পর্যন্ত লিমিটেড করতে হবে। এই কারণে আমার কাছে মনে হয় কূটনৈতিক ভাবে এই জিনিসগুলো উত্তর দিতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে অনেক বেশি দায়িত্ব রয়েছে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক রাশেদ আলম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।